মাঝরাতে আমার ছাত্রী ফোন করে বলল, স্যার আপনি খুব খারাপ, আমার আম্মু একটু আগে আত্মহত্যা করেছেন। আপনি আমার আম্মুকে ব্ল্যাকমেল করতেন। সুসাইড নোটের কারণ হিসেবে শুধু আপনার নামটাই আম্মু উল্লেখ করেছে। আমি লাফ মেরে শোয়া থেকে উঠে বসে গেলাম। পাশে শুয়েছিল আমার 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। সে গভীর ঘুমে আচ্ছন্ন। এত রাতে আমার ছাত্রী রিহানার গলার কণ্ঠস্বর থেকে এমন কথা আমাকে খুব দ্রুতই অবাকের শেষের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর হতভম্ব হয়ে আমি বললাম, মাঝরাতে ফোন করে কিসব বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? স্যার আমার মাথা ঠিকই আছে, হয়তোবা আপনার মাথা ঠিক নেই। আপনার স্ত্রী তো প্রেগনেন্ট। শারীরিক চাহিদা আপনাকে এতটাই নিম্ন স্তরে পৌঁছে দিয়েছে যে আমার মায়ের উপর আপনার লোভাতুর খারাপ দৃষ্টি ফেলতেও দ্বিধাবোধ করেননি। রিহানা, তুমি কি আমার সাথে মজা করছো? কি সব বাজে বাজে কথা বলে চলছো? আপনার কি মনে হয় আমি মজা করার মতো মেয়ে? চোখের ঠিক সামনে আমার মায়ের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলেছিল, এখন আমার সামনে পড়ে আছে। বাবা তো সেই কবেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। এই পৃথিবীর ভূখণ্ডে আমার অতি আপন বলতে আর কেউ রইল না। আপনি আমার টিউশনির প্রিয় একজন স্যার ছিলেন। আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভক্তি ছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। আপনি আমার দেখা একজন জঘন্য মানুষে রূপান্তরিত হলেন। আপনি টিউশনি স্যার নামের এক কলঙ্ক মাত্র, তাছাড়া আর কিছুই নয়। আপনাকে আমি কখনো ক্ষমা করব না স্যার, কখনোই না। কথাগুলো বলার পরপরই ফোন কেটে দিল রিহানা। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে গেল। এইসব কি বললো রিহানা? কিছুই জানি না। কেন আমার মাথার গহীনে ঢুকলো না? এই মুহূর্তে ভাবাতে বিভোর আমি। বেশ কয়েকবারই রিহানার নাম্বারে কল করলাম, কিন্তু রিং বাজলেও ফোন ওঠায়নি। ঘন্টার কাটা প্রায় 4টার কাছাকাছি। শোয়া অবস্থায় আচমকা ঘুম ঘুম চোখে পেছন থেকে হাত টেনে ধরে আমার স্ত্রী রুহি বলল, কি ব্যাপার, এত রাতে তুমি এভাবে বসে আছো কেন? হকচকিয়ে আমি বললাম, হঠাৎ ঘুম ভাঙাতে এখন আর ঘুম আসছে না, তুমি ঘুমিয়ে পড়ো, অন্যথায় শরীর খারাপ করবে। অতএব আর কিছু বলল না রুহি। এক হাত দিয়ে আমাকে টেনে শুইয়ে দিল। ভ্রু কুচকে ঠোঁট বেঁকিয়ে একটু মুচকি হেসে রুহি বলল, নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো, তাই হয়তো ঘুম আসছিল না, কিন্তু এখন দেখবো তোমার ঘুম কেন আসবে না। প্রতি উত্তরে কিছু বললাম না আমি। রুহির খুব কাছে থাকলে কেন যেন আমার সব ধরনের দুশ্চিন্তা নিমিষেই দূর হয়ে যায়। মনের ভেতরটায় প্রশান্তিতে ভরে ওঠে। কিন্তু আজ এসব কিছুই হচ্ছে না। ঘুম আসছে না আমার চক্ষু জোড়ায়। ভেতরে ভেতরে অনেক আতঙ্ক বিভ্রাটের মধ্যে বসবাস করছি আমি। হঠাৎ আমাদের ফ্ল্যাটের কলিং বেলটা টং করে বেজে উঠলো। রুহি প্রায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কলিং বেলের শব্দে ঘুমের আভাটা ওর কেটে যায়। রুহি বলল, এই শুনছো, এত রাতে কে আমাদের ফ্ল্যাটের কলিং বেল বাজাতে পারে? আমারও তো একই কথা। দরজা খুলে দেখছি, না দাঁড়াও, কেন? চোর ডাকাত অথবা দুষ্কৃতিকারীরাও তো হতে পারে। বর্তমানে বাড়িতে চুরি ডাকাতি বা দুষ্কৃতিকারীদের আগমন অতটাও সহজতর নয় রুহি। অতঃপর শোয়া থেকে উঠে দাঁড়ালাম আমি এবং ধীর পায়ে গিয়ে দরজা খুললাম। সাথে সাথে একজন পুলিশ অফিসার ও একজন কনস্টেবল ফ্ল্যাটে ঢুকলো। অবশ্য যেটার পূর্বাভাস আমি অনেক আগে থেকেই পাচ্ছিলাম। কলার চেপে ধরে একজন পুলিশ অফিসার বলল, তুই শাহরিয়ার? হ্যাঁ। থানায় চল, ব্ল্যাকমেল করা জন্মের মতো শিখিয়ে দিব। দেখুন, আমার কথাটা একটু শুনুন। আপনাদের ভুল ছাড়া আর কিছুই হচ্ছে না। আমি ওনার সাথে ওসব কিছুই করিনি। আমাদের সাথে চুপচাপ থানায় যাবি নাকি মারধর করে নিয়ে যেতে হবে? জবাবে আমি কিছুই বলতে যাব, ঠিক তার পূর্ব মুহূর্তেই রুহি এসে বেশ উত্তেজিত হয়ে বলল, পুলিশ? আমাদের ফ্ল্যাটে পুলিশ কেন এসেছে? আর আপনি আমার স্বামীর শার্টের কলার কেন চেপে ধরেছেন? হাউ ডিয়ার ইউ! ওকে ছাড়ুন বলছি। এখন তো শুধুমাত্র শার্টের কলারই ধরলাম, থানায় গেলেই বুঝবে পুলিশের লাঠির আঘাত কতটা না যন্ত্রণাদায়ক হয়। এসব কি বলছেন? আমার স্বামী থানায় কেন যাবে? কোন অপরাধে ভূষিত করে ওকে আপনারা থানায় নিয়ে যাবেন? জবাবে পুলিশ অফিসারটি আমার কলার ছেড়ে দিয়ে অনেক গম্ভীর গলায় বললেন, আপনার স্বামী বাসায় গিয়ে যে মেয়েটাকে টিউশনি করাতো, ওর মাকে ব্ল্যাকমেল করতেন। ফলস্বরূপ এই তো প্রায় অনেকক্ষণ পূর্বে তিনি আত্মহত্যা করেছেন। সুসাইড নোটে স্পষ্ট সাবলীল ভাষায় একমাত্র আপনার স্বামীর নামটাই তিনি উল্লেখ করেছেন। কি বলছেন এসব? আমি এটা বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া একটা সাধারণ সুসাইড নোটের উপরে নির্ভর করে আমার স্বামীকে আপনারা একদমই গ্রেফতার করতে পারেন না। আপনারা সুনিশ্চিত সুসাইড নোট স্বয়ং ওনার নিজের হাতেরই লেখা? এটাও তো হতে পারে অন্য কেউ ওনাকে খুন করে দোষটা সম্পূর্ণ আমার স্বামীর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। পরিশেষে স্পষ্ট ভাষায় একটা কথাই আমি বলবো, আমার স্বামী অর্থাৎ শাহরিয়ারকে কেউ মিথ্যাচারে ফাঁসানোর চেষ্টা করছে, তাছাড়া আর কিছুই নয়। চুপ করুন। আপনার স্বামী কি কোনো বড় কিছু যে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করবে? সুসাইড নোট স্বয়ং ওনার নিজের হাতেরই লেখা ছিল। এখন শুধু অপেক্ষারত পোস্টমর্টমের রিপোর্টের জন্য, সেটাও খুব শীঘ্রই বেরিয়ে আসবে। এখন আর কথা বাড়াতে চাই না। আপনার স্বামীকে আমাদের সাথে থানায় তো বাধ্যতামূলক যেতেই হবে। প্লিজ বাধা দেওয়ার কোনো বৃথার চেষ্টা করবেন না। যা কথা সব থানাতেই হবে। অতঃপর আমাকে ফ্ল্যাট থেকে বের করা হলো। দরজার কাছে আসতেই পেছনে ফিরে দেখলাম রুহির চক্ষুজোড়া তখন জলে ভিজে গিয়েছিল। আর এক মুহূর্ত রুহির দিকে তাকাতে পারিনি, ওর চোখে চোখ রাখতে পারিনি। অতএব আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। পরের দিন সকালবেলা রুহি থানায় আসলেন। গতকাল রাতে যে অফিসার আমাকে নিয়ে এসেছিলেন উনি ডিউটিতেই ছিলেন। রুহিকে দেখা মাত্রই উনি চিনতে পারলেন। বললেন, আসুন আসুন, প্লিজ বসুন। রুহি বলল, আমার স্বামী কোথায়? ওনাকে লকারে রাখা হয়েছে। আমি কি ওনার সাথে একটু কথা বলতে পারি? যদিও বা নিয়ম নেই, তবুও আমি আপনাকে ওনার সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। আর আজকে আমার ট্রান্সফার হয়ে গেছে, আমি আজকেই চলে যাব। কালকে থেকে এখানে নতুন অফিসার আসবে। রুহি বলল, ওনাকে কি আজকেই চালান করে দেবেন? আজ কোর্টে ওনার ব্যাপারে শুনানি হবে। আমরা ওনাকে থানায় রেখে রিমান্ডের আবেদন করব। যদি রিমান্ড মঞ্জুর হয় তাহলে ওনাকে বেশ কয়েকদিন থানায় থাকতে হবে। আচ্ছা, আমি এখন একটু ওনার সাথে দেখা করতে চাই। পুলিশ অফিসার কনস্টেবলকে ডাকলেন। সাইফুল, এই সাইফুল,
পুলিশ কনস্টেবল সাইফুল আসলে পুলিশ অফিসার বলল ওনাকে একটু ওনার হাজবেন্ডের সাথে দেখা করার ব্যবস্থা করে দাও। কনস্টেবল বলল বাহির থেকে কথা বলাবো নাকি উনাকেও লকারের ভেতরে ঢুকিয়ে কথা বলাবো? এখানে শব্দ বেশি, বাহির থেকে উনি কথা বলে শান্তি পাবে না। এক কাজ করো, তুমি সহ ভেতরে ঢুকে ওনারা যতক্ষণ কথা বলে ততক্ষণ অপেক্ষা করো, কথা শেষ হলে ওনাকে নিয়ে বের হয়ে যেও। ঠিক আছে স্যার, চলুন আপনি আমার সাথে। রুহি কনস্টেবলের সাথে যেই রুমে আমাকে আটকে রাখা হয়েছে সেই রুমে আসলো। রুহিকে দেখে আমি বসা থেকে দাঁড়ালাম। পুলিশ কনস্টেবলটা একটু দূরে দাঁড়িয়ে রইল, ওর চোখ মুখ আমাকে ইঙ্গিত করছিল প্রচুর কেঁদেছেও। ধীরে ধীরে চোখের বাঁধা আমারও নরম হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছিল। তবুও বাদ জোড়া শক্ত করে রুহির ফর্সা দুটো গাল স্পর্শ করে আমি একটা কথাই বললাম, আমি নির্দোষ, নিরপরাধ, আমাকে অবিশ্বাস করো না রুহি। কথার উত্তরে রুহি বেশ একটা ভেজা গলায় বলেছিল, পরিস্থিতি যেমনই হোক শাহরিয়ার, তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস কখনোই উঠে যাবে না। আমি জানি তুমি নির্দোষ, বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর, নিশ্চয় সবকিছু ঠিক হয়ে যাবে। কথাগুলো বলার পরপরই সেদিন রুহি চলে গিয়েছিল। পরের দিন সকালবেলা রুহি নিজের হাতে আমার জন্য কিছু খাবার রান্না করে আবারও থানায় আসে। থানায় নতুন এক ওসির আগমন ঘটলো, যাকে মূলত ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়। কিন্তু উনাকে দেখা মাত্রই রুহির চক্ষু জোড়া কপালে উঠে যায়। রুহির চোখে তখন জল টলমল করছিল, কারণ ওই ওসি আর কেউ নয়, স্বয়ং আমার স্ত্রী রুহির আপন বড় ভাই। ভাইয়া তুমি এখানে? এই থানায় আজকে প্রথম জয়েন করলাম। রুহিকে নিয়ে আমি পালিয়ে আসার পর থেকেই ওদের পরিবারের কারো সাথে রুহির আর আমার যোগাযোগ ছিল না, এমনকি ওর বড় ভাইয়ের মোবাইল নাম্বারও আমাদের কাছে ছিল না। রুহির বড় ভাই জাহিদ খানিকটা তাচ্ছিল্যের সাথে রুহিকে উদ্দেশ্য করে তিনি বললেন, যেমনটা আমরা সবাই আশা করেছিলাম ঠিক আজ তার ব্যতিক্রম হলো না। আমরা পূর্বেই তোকে বহু বারণ করেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না, কিন্তু যেদি মেয়ে আমাদের কোনো কথাই তুই শুনিসনি, সবার পছন্দ করা পাত্রকে ঠুকরে কোথাকার এই অনাথ ছেলেটার প্রেমে মজলি, কি পেলি ওকে বিয়ে করে? ত্যায্য সন্তান হলি, সমস্ত ধন সম্পদ থেকে বহিষ্কার হলি, সবকিছুই হারালি, পরিশেষে কি পেলি বল আমায়? তোর স্বামীর চরিত্রই তো খারাপ, পড়ানোর নাম করে ছাত্রীর মাকে ব্ল্যাকমেল করতো, কুপ্রস্তাব দিত। শাহরিয়ার এমন কিছুই করেনি ভাইয়া, ও এমন নয়, ওকে ফাঁসানো হচ্ছে। চুপ, এখানে আমার একটা সম্মান আছে, অন্তত ভাই ডেকে সেটা নষ্ট করে দিস না প্লিজ। পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়েছে, সেখানে স্পষ্টই উল্লেখিত রয়েছে ওটা আত্মহত্যাই ছিল। তাছাড়া আরো বিভিন্ন প্রমাণও আমাদের নিকট রয়েছে তোর চরিত্রহীন স্বামীর বিরুদ্ধে। ও দোষী, সাজা পাবেই। এছাড়া আমিও ভাবতে পারছি না তুই এখনো ওকে কি করে সাপোর্ট করতে পারিস। জবাবে শত দুঃখের ভিড়ে একটু মুচকি হাসলো রুহি এবং বলল, ভালোবাসা। এরপর রুহির বড় ভাই আর কোনো কথা বলল না। রুহি বলল, আমি কি খাবারগুলো আমার স্বামীকে খাওয়াতে পারি? রুহির বড় ভাই আবারও কনস্টেবলকে ডেকে কনস্টেবলের সাথে করে রুহিকে লকারে যেখানে আমাকে রাখা হয়েছে সেদিকে পাঠালেন। রুহিকে দেখে আমি আবারও বসা থেকে উঠলাম। স্পষ্ট ওর চোখে দেখতে পেলাম সে গত রাতেও ঘুমায়নি। আমাকে দেখে বলল, কিছু খাওনি মনে হচ্ছে। আমি বললাম, নিরপরাধ একটা মানুষকে এভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, আমি কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি উত্তম বিচারক। আর দেখি আমি কি করতে পারি। ধরো এসব খেয়ে নিও, আমি একবার রিহানদের বাসায় যাব। তুমি এই অবস্থায় ওখানে গিয়ে কি করবে? দেখি না ওর সাথে কথা বলে কোনো একটা সমাধান করতে পারি কিনা। কথাটা বলেই রুহি এক পলক তাকালো আমার দিকে, তারপর থানা থেকে বের হয়ে গেল। জানি না কি আমার দোষ, কেন এমন হলো। আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আজ আমি অন্ধকার জেলে ছোট্ট একটা চাকরি করতাম, যা দিয়ে সংসার চালানো বেশ কষ্টের ছিল। তাই তো পাশাপাশি একটা টিউশনিও করতাম আমি। রিহানের মা তো খুব ভালো মনের মানুষ ছিলেন, তাহলে কেন তিনি মৃত্যুর পথটা বেছে নিলেন এবং তার দায় হিসেবে আমাকেই কেন বা উল্লেখ করলেন, যেখানে আমি নির্দোষ? এমন কিছুই করিনি। জানি না কি হচ্ছে এসব, মনে তো হচ্ছে গভীর থেকে গভীর কোনো ষড়যন্ত্র। কেন আল্লাহ সর্বদা নির্দোষকে ফাঁসানো হয়? এরা তো ঘুরে বেড়ায় মুক্ত আকাশে, খোলামেলা রাস্তাঘাটে। সেদিন থানা থেকে বের হয়ে রুহি রিহানদের বাসায় গেল। ওদের দরজায় গিয়ে কলিং বেল টিপতে একজন লোক দরজা খুলে দিয়ে বলল, কি চাই? রুহি বলল, রিহান আছে। উনি বলল, জি আছেন, কিন্তু আপনি কে? রুহি বলল, আমাকে রিহান চেনে। আপনি কে জানতে পারি? আমি রিহানের চাচা। রিহান রুমের ভেতর থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, চাচ্চু কে এসেছে? রিহানের চাচ্চু বলল, একজন ভদ্র মহিলা তোর সাথে দেখা করতে এসেছে, রুমে পাঠিয়ে দাও। রিহানের চাচাও বলল, ঠিক আছে আপনি রুমে যান। আমি রিহানের রুমে ঢুকে দেখলাম রিহান খাটের উপরে শুয়েছিল। আমাকে দেখে শোয়া থেকে উঠে বসলো। বলল, আপনি কেন এখানে এসেছেন? নিশ্চয় আপনার চরিত্রহীন স্বামীর ব্যাপারে সাফাই গাওয়ার জন্য এসেছেন। শান্ত হও প্লিজ, আমি কিছু কথা জিজ্ঞেস করেই চলে যাব। কি জিজ্ঞেস করবেন আপনি? আপনার স্বামী আমার মায়ের সাথে কোন রুমে ঘুমাতো, কিভাবে আমার মাকে ব্ল্যাকমেল করতো, এই সবই তো জিজ্ঞেস করবেন। না, আমি জানি আমার স্বামীর চরিত্র কেমন, এবং এও জানি আমার স্বামী মিথ্যে ফেসে যাচ্ছে। রিহান এবং রুহির মধ্যে অনেক কথা হয়। আমার স্ত্রী রিহানকে অনেক বোঝানোর পর রিহান কিছুটা নরম হলো। তারপর বলল, ঠিক আছে আপনি আগামীকাল আসুন, আপনার সাথে বিস্তারিত কথা বলবো। বলেই রিহান আর আমার স্ত্রী একসাথে রুম থেকে বের হলেন। রিহান দরজা পর্যন্ত এসে আমার স্ত্রীকে এগিয়ে দিলেন। দরজার সামনে এসে আমার স্ত্রী বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তবে যদি পারো আমার কথাগুলো একটু ভেবে দেখো। রিহান বলল, ঠিক আছে আপনি যান, আমি রাতে চিন্তা করে দেখি। বলেই আমার স্ত্রী চলে আসলো আর রিহান রুমের ভেতরে চলে গেল। রিহান ড্রয়িং রুমে এসে দেখলো ওর চাচুর মোবাইলে রিং বাজছে। রিহান মোবাইলটা হাতে নিয়ে দেখলো ওর চাচুর বন্ধু
আখেরি, যে প্রায় সময় ওদের বাসায় আসতো। উনি কল দিয়েছে। রিহান ওনাকে আগে থেকে চিনতো বলে কলটা রিসিভ করলো। হ্যালো বলার আগে আখেরি বলে উঠলো, কিরে বাবু, তোর কথা মতো তোর সাথে গিয়ে তোর ভাবিকে আমি আর তুই একসাথে খুন করলাম, তারপর দুজনে মিলে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিলাম যাতে মানুষ মনে করে উনি আত্মহত্যা করেছে। আর এখন নাকি শুনছি উনার হাতে সুসাইড নোট আসলো, যাতে লেখা আছে তোর ভাতিজি গৃহশিক্ষকের কারণে উনি আত্মহত্যা করেছে। তোর ভাইস্তি গৃহশিক্ষক নাকি ফেসে গেল। বাদ দে, ওসব দেখা আমার বিষয় না। আমি এখন ইন্ডিয়া পালিয়ে এসেছি। তুই বলেছিলি আমাকে 5 লক্ষ টাকা দিবি, 1 লক্ষ টাকা দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দিলি, বাকি টাকাগুলো এখনো দিসনি কেন? রিহান এতক্ষণ চুপচাপ ধরে কথাগুলো শুনছিল। তার কাছে সবকিছু কেমন যেন ওলটপালট হতে লাগলো। তাহলে কি আমার গৃহশিক্ষক শাহরিয়ার স্যার নির্দোষ? পরের দিন সকাল সকাল কনস্টেবলকে লকারে ঢুকতে দেখে আমি শোয়া থেকে উঠলাম। উনি এসে আমার পাশে বসলেন। আমি বললাম, আপনি কি কিছু বলবেন? উনি বলল, বিষয়টা আপনাকে কিভাবে বলি? কেন, কোনো সমস্যা? থানায় আসার পথে কোনো একটা গাড়ির চাপায় আপনার গর্ভবতী স্ত্রী প্রাণ হারিয়েছেন, যা শোনা মাত্রই আমার অন্তর্মহলে তিল তিল করে গড়ে ওঠা সাম্রাজ্য ভাঙতে আরম্ভ করে। আমি চিৎকার দিয়ে রুহি রুহি বলে কাঁদতে লাগলাম। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার মূল্যবান কমেন্টের উপরে আমরা আগামী পরশু এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে ঠিক এই টাইমে এই পেজে আপনাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।